যে রুহি আর ইনায়েত এখনো রেগে আছে, তাই তাদের আর না রাগানোই ভালো। আসিফ আর কামাল থাকতে বলা হলো এখানে, কেননা ইরশাদ আর জন এখনো তাজিবের বেসমেন্টেই আটকানো। বাদ বাকি সবাই গাড়িতে উঠে বসলো। খুব দ্রুত পৌঁছলো আফিমের এখানকার বাড়িটায়। আফিম খুব চিন্তায় আর উত্তেজনা থাকায় ড্রাইভ করলো তাজিব। আফিমদের বাড়িতে পৌঁছে গাড়ি পার্ক করেই সবাই সামনে এলো, কিন্তু কোথায় আগুন, কোথায় কি? আগুন তো দূরে থাক, জনমানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। এর উপরে মেইন গেটের দারোয়ান নেই, গেট পুরোটাই খোলা। তা দেখে অবাক হলো সবাই। কি ব্যাপার, বলে উঠল আফিম, এখানে তো আগুন নেই। তাজিবও বলল। তখন স্পন্দন বলে উঠল, এটা কোনো ট্র্যাপ না তো? তাজিব আর আফিম স্পন্দনের দিকে তাকালো। স্পন্দন দ্রুত মোবাইল বের করে কল করতে লাগলো কামালের নাম্বারে। তখনই আর্তনাদ করে উঠল তাজিব, রুহি আর ইনায়েত কোথায়? চোখ ঘুরিয়ে তিনজনেই দেখলো রুহি আর ইনায়েত বাড়ির খোলা দরজার প্রায় কাছাকাছি। গাড়ি থেকে নেমেই যে তারা এগিয়ে গেছে কোনো কিছু না ভেবে, তা বোঝাই যাচ্ছে। আসিফ কিংবা কামালকে কল করার কথা ভুলে তিনজন ছেলেই দৌড় লাগালো রুহি আর ইনায়েতের দিকে। নাম ধরে ডাকাও সম্ভব না, কেননা এটা যদি ট্র্যাপ হয়ে থাকে তাহলে চিৎকার শুনে সতর্ক হয়ে যাবে শত্রুপক্ষ। রুহি আর ইনায়েত দরজায় দাঁড়িয়ে আছে। বাইরে থেকে ঘরের পরিস্থিতি কিছুই বোঝা যাচ্ছে না, পুরো ঘরটাই অন্ধকার। রুমের সবগুলো জানালার থাই গ্লাস বন্ধ, তার উপর মোটা পর্দা টেনে দেওয়া, আর রুমের ভিতরে কোনো লাইট জ্বালানো নেই। তাই দরজা খোলা থাকলেও ঘরের ভিতর কিছু বোঝা যাচ্ছে না। তা দেখে রুহি বলে উঠল, আপু, ওদের জন্য দাঁড়াই, আমাদের একা যাওয়াটা বোধহয় ঠিক হবে না। আরে ব্যাপার না, তুই দাঁড়া, আমি গিয়ে দেখছি। এতটুকু বলেই রুহিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঘরের ভিতর প্রবেশ করলো ইনায়েত। কিছু সেকেন্ড যেতে না যেতেই বিকট আওয়াজ হলো পরপর দুটো, সাথে সাথে চিৎকার দিল ইনায়েত। তখনই তিন ছেলে দরজার কাছাকাছি এসে থমকে গেল। স্পন্দন, বোন বলে চিৎকার করে উঠল। আফিম আর কিছুই ভাবতে পারল না, ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিলেই তাজিব ধরে ফেললো আফিমকে। রুহিও হতবাক, দরজায় দাঁড়িয়ে অন্ধকার ঘরে ইনায়েতের অবস্থা বোঝা যাচ্ছে না। কি হলো ইনায়েতের? আওয়াজ দুটোই বা কিসের ছিল? ইনায়েত ঠিক আছে তো? আফিম তাজিবকে ধাক্কা দিয়ে ছুটে গেল ভেতরে। তাজিব আটকাতে চাইলো কিন্তু পারল না। আফিম অন্ধকারে ছুটে যেতে যেতেই লাইট জ্বলে উঠল। অবাক হলো উপস্থিত সবাই, পুরো ঘর কোনো অনুষ্ঠানের জন্য সাজানো। ইনায়েত অবশ্য অত দিকে দেখছে না, ও জমে দাঁড়িয়ে আছে নিজের জায়গায়, হয়তো প্রচন্ড ভয়। আফিম আগ পিছ না ভেবে গিয়ে জড়িয়ে ধরলো ইনায়েতকে নিজের বুকের সাথে। ইটস ওকে ইনায়েত, দেখো উপরে জায়ান্ট বেলুন ছিল ওটা, ইটস ওকে। ইনায়েত আফিমের কথা শুনে রোবটের মতো একবার উপরে তাকিয়ে দেখলো, পরক্ষণে আবারও আফিমের বুকে গুটিসুটি মেরে লেগে থাকলো। রুহি, তাজিব আর স্পন্দন ভিতরে এলো। ভেতর ঘর থেকে লাবিবা কান ধরে নিয়ে আসলো আফরাকে, আর জোসেফ তাদের পিছু পিছু এসেছে। কে করেছে এসব? কেয়ারটেকার? কেয়ারটেকার? লাবিবাদের না দেখেই চিৎকার করে উঠল আফিম রেগে মেগে। তখনই লাবিবাদেরকে দেখলো স্পন্দন, রুহি, তাজিব আর আফিম। অবাক হলো সবাই। এনায়েত ইতিমধ্যেই শান্ত হয়ে আফিমের বুক থেকে সরে এসেছে। এই বাদর মেয়েকে ধর, ওই করেছে সবটা। আফরার কান ধরে বলল লাবিবা। আফরা কান ছাড়ানোর জন্য মোচড়া মুচড়ি করতে করতে বলল, আহ মা, লাগছে তো, ছাড়ো না। স্পন্দন তো আফরাকে দেখেই দিন দুনিয়া ভুলে 32 পাটি দেখিয়ে তাকিয়ে আছে ভ্যাবলার মতো। জোসেফ স্পন্দনকে জিজ্ঞাসা করলো, ভালো আছো স্পন্দন? স্পন্দনের তো হুঁশ নেই। স্পন্দন কোনো সাড়া দেয়নি দেখে সবাই স্পন্দনের দিকে তাকালো। লজ্জা পেল আফরা নিজের দিকে স্পন্দনকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে। তাজিব তখন মুখ টিপে হাসছিল। রুহির কনুইয়ের খোঁচা দিয়ে ইশারায় না হাসতে বলল। ইনায়েত নিজের ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে। স্পন্দনের কানের কাছে গিয়ে দিল এক চিৎকার, ভাইয়া! স্পন্দনের হুঁশ ফিরল। হ্যাঁ হ্যাঁ, উফ, কি হয়েছে? এরকম করে চেঁচাচ্ছিস কেন? সবাই মুখ চেপে হাসতে লাগলো। জোসেফ বলল, কিচ্ছু হয়নি, বসো সবাই।
আফিম তখনই এগিয়ে এসে বলল, মা, বাবা, কাল একটা পিচ্ছি সাহসী মেয়ের কথা বলেছি না, ওই যে ওই যে ও। রুহির দিকে তাকালো লাবিবা। এগিয়ে গেল রুহির দিকে হাসি মুখে, রুহিকে বুকে জড়িয়ে ধরলো আদরে। রুহিও জড়িয়ে ধরলো। বাহ, কি মিষ্টি মেয়ে তো, যেন ছোট্ট ইনায়েত একটা। ইনায়েত আর স্পন্দন হাসলো, মুখে হাসি ফুটলো তাজিবেরও। তখনই লাবিবা বলল, ইস, আমার আর একটা ছেলে থাকলে তার জন্য তোমাকে নিয়ে আসতাম বিয়ে করিয়ে, আফিম তো ইনায়েতের জন্য। এই কথা শুনে মাথায় বাজ পড়ল তাজিবের। দ্রুত দৌড়ে এসে রুহির পাশে দাঁড়িয়ে রুহির হাত ধরে বলল, আন্টি, ও আমার উঠবি। হাসলো লাবিবা তাজিবের কাণ্ড দেখে। আফিম কালই সবার পরিচয় আর সব ঘটনা খুলে বলেছে তাদের। সরি বাবা, কিছু মনে করো না। তাজিব মাথা নাড়িয়ে ইশারায় বোঝালো ঠিকই যে সে কিছু মনে করেনি, কিন্তু আসলে সে তখন হাত ধরেছিল রুহি। কেমন লাগলো সারপ্রাইজ, মা? জোসেফ জানতে চাইলো ইনায়েতের কাছে। ইনায়েত মুচকি হেসে বলল, অনেক ভালো স্যার। ভ্রু কুচকে ফেললো জোসেফ আর লাবিবা। তুই আমাদের স্যার আর ম্যাডাম ডাকিস কেন আজকাল? ইনায়েত একবার আফিমের দিকে তাকালো। আফিম ইশারায় কিছু বলতে না করলো, কানে ধরে সরিও বলল, কিন্তু কাল বেসুরো গান শুনিয়ে কানের 12টা বাজানোর প্রতিশোধ নিতে মন চাইলো ইনায়েতের। তাই সে শয়তানি হেসে বলল, আফিম স্যার, মানা করেছে আঙ্কেল। জোসেফ আর লাবিবা কটমুঠিয়ে তাকালো আফিমের দিকে। আফিমের মুখ শুকিয়ে এলো, যেন সে নিষ্পাপ শিশু। ইনায়েত বলতে লাগলো আরো কিছু, তাও বানিয়ে বানিয়ে। স্যার, আমাকে বের করে দেবে বলেছে, কারণ তোমাদের সাথে সম্পর্ক জুড়ে আমি নাকি ন্যাকামো করছি। আফরাকে যাতে কাছে ঘেঁষতে না দিই। আমি নাকি ভালো না, আমি বিরক্তিকর। ইনায়েতের এত সুন্দর মিথ্যাগুলো শুনে আফিম তো হাঁ। সে তো ইনায়েতকে সফট কেক ভেবেছিল, কেকটা যে স্পাইসি হবে তাকে জানতো। স্পন্দন আর তাজিব মুখ চেপে হাসছে। আফিম তাদের দিকে তাকিয়ে গাল ফোলালো যেন। তোমরা বসো না। ছেলেরা সবাই বসলো সোফায়। জোসেফ বসতে যাবে এমন সময় ইনায়েত বলল, অফিসের কি হবে স্যার? অফিসের কি হবে? আমরা সবাই তো এখানে। আফিম বিরক্ত হয়ে তাকালো। মেয়েটা কি অফিস কাজ এইসব ছাড়া কিচ্ছু বোঝে না? জোসেফ হেসে বলল, আরে অফিসের ছুটি দিয়েছি 2 সপ্তাহে, কত কাজ করবি বলতো? আফিমকে সামলানো কি কম কষ্টের? ইনায়েত শয়তানি হেসে আফিমের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আঙ্কেল, এমন বুড়ো বাচ্চা সামলানো কি আর কম কঠিন? আফিম কটমট করে তাকালো ইনায়েতের দিকে। তাকে অপমান করা? স্পন্দন আর তাজিব ঠিক করে হেসে ফেলল। স্পন্দন বিড়বিড় করে বলল, বুড়া। তাজিব বলল, বাচ্চা। আফিম ওদের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, আমরা কিন্তু সেম এজের। তা শুনে স্পন্দন আর তাজিব টাই ফুস। তা দেখে আফিম বিশ্বজয়ী হাসি দিল। এদিকে জোসেফ ছেলেদের সাথে বিজনেস আর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। অন্যদিকে আফরা, ইনায়েত আর রুহি যেন সেকেন্ডেই দুধে আমে মিশে গিয়েছে। তাদের খিলখিল হাসির আওয়াজে মুগ্ধতা নিয়ে শুনছে তাদের প্রেমিকেরা। আলোচনার মাঝে তখনই লাবিবা রান্নাঘর থেকে এলো। তার পিছু পিছু সার্ভেন্ট এলো ট্রে নিয়ে, সবার জন্য খাবার আছে তাতে। লাবিবা তার টেবিলে রাখতে রাখতেই বলল, তোমরা সবাই কটা দিন এখানেই থাকবে কেমন? ব্যাপারটা পিকনিক বা একটা ভ্যাকেশন ভেবে নাও। জোসেফও বলল, হ্যাঁ হ্যাঁ, কটা দিন আনন্দ করো। কথাটা আফরার ইতিমধ্যেই রুহি আর ইনায়েতকে বলে ফেলেছে। তারা দুজনেই রাজি। কথাটা ছেলেদের কানে যেতেই আফিমা অনুরোধ করলো। স্পন্দন হালকা অস্বস্তি নিয়ে আফরার দিকে তাকালো। আফরা কিউট ফেস করে তাকালো স্পন্দনের দিকে। স্পন্দন রাজি হয়ে গেল। তাজিব রুহির দিকে তাকাতেই রুহি চোখ রাগিয়ে তাকালো আর রাজি হতে বলল ইশারায়। তাজিব ও সুবোধ বালকের মতো রাজি হয়ে গেল। স্পন্দন মুখ চেপে হেসে বলল বিড়বিড় করে, সরু কাকুলা। লাইন সম্পন্ন করলো আফিম। তাজিব সেই দিকে তাকিয়ে বলল, স্পন্দন তো থাকছে না, বোনকে নিয়েই চলে যাবে। স্পন্দন কেসে উঠল। আফিমও এদিক ওদিক তাকাতে লাগলো। হবে নাই বা কেন? বুঝতে তাদের কষ্ট হয়নি যে এটা তাজিবের দেওয়া স্পেশাল বাঁশ ছিল আফিম ও স্পন্দনের জন্য, কারণ স্পন্দন আফরাকে দেখতেই থেকে গিয়েছে।
আর আফিম ইনায়েতকে দেখতে স্পন্দনকে থাকার জন্য অনুরোধ করেছে। তখনই লাবিবা বলল, আসিফ আর কামালকেও ডাকিয়ে নাও এখনই, আমি সবার জন্য রুম খুলে দিয়েছি। তখনই আফরা বলে উঠল, আমরা মেয়েরা এক ঘরে শুবো। তা শুনে লাবিবা হেসে বলল, ঠিক আছে বাবা, তোরা একসাথেই থাকিস। তখনই আফিম তাকালো তাজিবের দিকে, বিড়বিড় করে বলল, ইরশাদ আর জনকে শুধুমাত্র গার্ডসদের ভরসায় রাখবো? তাজিবও বিড়বিড় করে বলল, অসম্ভব। স্পন্দন তখন বলল, অত ভাবনার কি আছে, আজকে খেলা খতম করা হোক। মেয়েরা আর কখনো ওদের কথা জানবে না, ভয় পাবে জানলে। তাজিব আফিম স্পন্দনের দিকে তাকালো একে অপরের দিকে, তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো তিনজনেই। এরপর আফিম বলে উঠল, বাবা, একটা কাজ আছে আমাদের, ওটা শেষ করেই আসছি। রুহি এতক্ষণ ছেলেদের বিড়বিড় করে বলা কথা না শুনলেও পর্যবেক্ষণ করলো তাদের ভালোভাবে। ইনায়েতের দিকে তাকিয়ে বলল, আপি, আমার মনে হচ্ছে ওরা ঈর্ষাদের ব্যবস্থা করতে যাবে। এই কথা শুনে আফরা আর ইনায়েত তাকালো ছেলেদের দিকে। ইনায়েত কিছুক্ষণ চুপ থেকে বলল, আন্টি, আমাদেরও কাজ আছে, একটু বাইরে যাব। আফরা আপুকে নিয়ে যাই। অবাক হলো আফরা আর রুহি, ছেলেরাও অবাক, কি হলো এটা? লাবিবা হেসে বলল, তো কি হয়েছে, নিয়ে যা। ছেলে আর মেয়েরা বের হয়ে এলো জোসেফ আর লাবিবাকে বলে। বাইরে এসে গাড়ির কাছে দাঁড়িয়ে আফিম জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ তোমরা? ইনায়েত বাঁকা হেসে বলল, ঈর্ষাদের 12টা বাজাবে তোমরা, আর আমরা দেখবো না? ছেলেরা তো অবাক, তোমরা কিভাবে জানো? তাজিব জিজ্ঞাসা করলো, আমি কমিশনারের মেয়ে। রুহি নিজের জামার অদৃশ্য কলার ধরে ভাব নিয়ে বলল। মেয়েরা ভাব নিয়ে বলে উঠলো এক গাড়িতে, ছেলেরা অন্য গাড়িতে উঠলো। মেয়েদের গাড়ি ইনায়েত ড্রাইভ করছে, আর ছেলেদের গাড়ি তাজিব। দুটো গাড়ি এসে পৌঁছালো তাজিবের বাড়িতে। স্পন্দন কল করে বলে রেখেছিল আসিফকে সবকিছু রেডি করতে। মেয়েরা বাসার ভিতর আগে ঢুকলো, তাদের পিছু পিছু ছেলেরা। সবাই গেল বেসমেন্টে। বেসমেন্টটাও রুমের মতো করেই সাজানো, সোফা আছে, টিভি আছে। মেয়েরা গিয়ে দেখলো জন আর ইরশাদের কোনো হুঁশ নেই, মাতালের মতো টলছে। আফরা জিজ্ঞাসা করলো, এরা টলছে কেন? স্পন্দন উত্তর দিল, ওদের ড্রাগস দিয়েছি যাতে হুঁশ না থাকে। ছেলেরা গিয়ে বসলো সোফায় তিনজনেই, মেয়েরা দাঁড়িয়ে আছে। রুহি, এরা কাদের তুলে নিয়ে গেছে? জানতে চাইলো ইনায়েত। এমন একটা অদ্ভুত প্রশ্ন শুনে অবাক হলো আফরা আর রুহি। তবুও রুহি জবাব দিল, আমাদেরকে। তাহলে এদের শাস্তি তো আমাদের পছন্দ হওয়া দরকার, তাই না? শয়তানি হেসে বলল ইনায়েত। আফরা আর রুহি তাকালো ইনায়েতের দিকে। ইনায়েত দুজনকে ইশারায় কাছে ডাকলো। রুহি আর আফরা কানে গিয়ে দিল। ইনায়েত নিজের প্ল্যানিং বলতে লাগলো, যা সে কাল রাতেই ভেবে রেখেছে। ছেলেরা সব ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মেয়েদের দিকে। কি ব্যাপার? বলল স্পন্দন। এরা কি নিয়ে ফুসুর ফাসুর করছে বলতো? জানতে চাইলো তাজিব। কুছ তো লোচা হ্যাঁ, বলল আফিম। আসিফ আর কামাল গার্ডসদের সাথে দাঁড়িয়েছিল, তারা নীরব দর্শক। মেয়েরা ফুসুর ফাসুর ছেড়ে ছেলেদের দিকে ঘুরে তাকালো। ভাইয়া, আমরা এদের শাস্তি চাই, কিছুটা এনজয় করতে চাই। ইনায়েতের স্পষ্ট আবেদন। চমকে উঠল তিনজন ছেলেই একে অপরের দিকে তাকিয়ে চোখে যেন আলোচনা করে নিল কিছু একটা। পরক্ষণে স্পন্দন বলল, ওকে, তবে আমাদের গার্ডস আসিফ ভাইয়া আর কামাল ভাইয়ার সাহায্য দরকার, বলল রুহি। ছেলেরা আরো অবাক হলো, তবে মাথা নাড়িয়ে সায় দিল। আফরা ডাকলো কামালকে, কামাল ভাই, এইদিকে আসুন। আসিফ ভাই, আপনিও আসুন। কামাল আর আসিফ নিজেরাও অবাক, তবুও এগিয়ে এলো। ইনায়েত তাদের কানে কানে কিছু একটা বলল, এরপর সরে দাঁড়িয়ে বলল, পারবেন তো জোগাড় করতে? আসিফ আর কামালের মুখ হাঁ। আসিফ কাঁপা গলায় বলল, সত্যি লাগবে? হ্যাঁ লাগবে। রুহি বলল। আসিফ আর কামাল কিছু গার্ডস নিয়ে বের হয়ে গেল বেসমেন্ট থেকে। ছেলেরা অবাক, কি হচ্ছে তা জানা নেই। মেয়েরা পৈশাচিক এক হাসি দিল, যা দেখে ছেলেদের গা শিউরে উঠল। প্রায় 40 মিনিট পর আসিফ এলো খালি হাতে।
কামাল এলো ব্যাগ নিয়ে হাতে। তার পিছনে গার্ডসদের হাতে ব্যাগপত্র দেখা যাচ্ছে শপিং এ। আরো কিছু অচেনা মুখ দেখা যাচ্ছে। মেয়েরাও এতক্ষণ সোফায় বসেছিল। আসিফ আর কামালকে দেখেই দাঁড়িয়ে গেল খুশিতে লাফিয়ে। আসিফ ভাই পেয়েছেন? জানতে চাইলো এনায়েত। হ্যাঁ পেয়েছি। কামাল ভাই এনেছেন? এনেছি বোন, কিন্তু তোমরা কি শিওর যে এটা করবে? প্রশ্নটা করে কামাল একটা শুকনো ঢোক গেল। আসিফ ও কামালের মুখে ভয় স্পষ্ট। ছেলেরা কিছুই আন্দাজ করতে পারছে না। মেয়ে তিনজন একসাথেই উত্তর দিল, হ্যাঁ আমরা শিওর। ওদের রুমে পাঠিয়ে দিন। কামাল গার্ডসদের ব্যাগপত্র নিয়ে সামনে ছোট্ট একটা রুমে পাঠিয়ে দিল ইরশাদ ও জনকে। অচেনা মুখগুলো চলে গেল ওই রুমে। মেয়েরা এসে বসলো আবারও। নিজেদের মধ্যেই মেয়েলি গল্প চালিয়ে যেতে লাগলো। হঠাৎই আফরা চিৎকার করে বলে উঠল, কামাল ভাই, আসিফ ভাই, পপকর্ন আর ঠান্ডা হবে কিছু? কামাল আর আসিফ ইতিমধ্যেই অস্বস্তি আর ভয় ছিল। এই কথা শুনে অবাক হলো। মেয়েগুলো কি রে বাবা, এমন আইডিয়া বের করলো, আর এর উপর আবার পপকর্ন আর ঠান্ডা চাইছে। তবুও আসিফ মাথা নাড়িয়ে বলল, হবে না কেন, দুনিয়ার সবই হবে। তাহলে সবার জন্যই নিয়ে আসুন, আপনাদের জন্য কিন্তু আনবেন। কামাল আর আসিফ মুখ চাচাই করে চলে গেল পপকর্ন আর কিছু ঠান্ডা আনতে। ছেলেরা আন্দাজ করে নিয়েছে ইতিমধ্যে। তারা ভাবছে ইরশাদ ও জনকে হয়তো অপমান করা হবে, কিন্তু তারা জানে না তারা ভুল। প্রায় ঘন্টাখানেক পর সেই অচেনা ছেলের মুখগুলো বের হয়ে এলো এই বন্ধ রুম থেকে। ইনায়েত স্পন্দনের কাছে গিয়ে বলল, ভাই এদের পে করো, এরা বিউটিশিয়ান। স্পন্দন চুপচাপ পেমেন্ট করে দিল নগদ টাকা দিয়ে। ছেলেরা এখন সত্যি খুবই কৌতূহলী। আফরা গার্ডসদের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, ইরশাদ আর জনকে বাইরে আনো। গার্ডসরা চলে গেল রুমের ভেতর। ইরশাদ আর জনকে বাইরে আনানো হলো। সবার চোখ ছানা পড়া। ইরশাদ আর জনকে দেখে একদমই সেই লাগছে। মুখে দাড়ি নেই, গোফ নেই, উইক সুন্দর করে নায়িকার মতো পরানো, মুখে সুন্দর মেকআপ, গায়ে উত্তেজক মেয়েলি জামা। ছেলেরা দেখে হাঁ। ইরশাদ আর জন যেন একদম মেয়ে হয়ে গেছে বিউটিশিয়ানদের হাতের কামালে। তখনই রুহি ইরশাদ আর জনের সামনে গিয়ে বলল, এবার খেলা হবে। আসিফ ভাইয়া যাও তাদের নিয়ে এসো। আসিফ ভাইয়া যাও তাদের নিয়ে এসো। এর আগে গার্ডসরা যান, এই কিট দুটোকে ফেলে আসুন ওই রুমে। গার্ডসরা ইনায়েতের কথা মতোই কাজ করলো। আসিফও তখন দাঁড়িয়ে আছে। তা দেখে আফরা বলল, কি ব্যাপার ভাইয়া, ডাকুন তাদের। তুমি শিওর বোন? আসিফ ভয়ে ভয়ে জানতে চাইল। মেয়েরা সবাই হাসি দিয়ে সম্মতি জানালো। আসিফও কি আর করবে, বাইরে গিয়ে নিয়ে আসলো ভিতরে অনাকাঙ্ক্ষিত কিছু মানুষকে, যাদের আনতেই আদেশ করেছে এই মেয়েরা তাকে। রুহি আর আফরা গিয়ে নিজ নিজ লাভ পার্টনারদের কাছে গিয়ে হাসলো। ইনায়েত সত্য ঘরের ভিতর আনা ছেলেগুলোর কাছে গিয়ে বলল, কত টাইম আপনারা কাজ করবেন আর কতটা সাউন্ড এফেক্ট পাবো, তার উপর নির্ভর করে এমন একটা টাকার অ্যামাউন্ট দেবো যা অনেক কষ্টের পর আর্ন হয় আপনাদের। ছেলেগুলো হাসি মুখে মাথা ঝাঁকিয়ে সায় দিল। ইনায়েত হাতের ইশারায় দেখিয়ে দিল রুম। ছেলেগুলো চলে গেল রুমের ভিতর। ভয়ার তো আসিফ আর কামালের হাত টেনে নিয়ে গিয়ে একটা খালি সোফায় বসালো, আর তাদের মাঝখানে বসলো সে নিচে। হাতে তুলে নিল পপকর্ন। একটু বাদেই রুমের ভেতর থেকে ভেসে আসলো গগন কাঁপানো আর্তনাদ। ইরশাদ আর জনের চিৎকার যেন পুরো রুম ভারী করে তুলেছে। ছেলেদের বুঝতে আর কষ্ট হলো না যে ভিতরে আসলে কি হচ্ছে। ইরশাদের মেয়ে সাজানো ছেলেগুলোকে রুমে টাকা দিয়েবে বলে ঢোকানো, আর এরপরেই আর্তনাদ বুঝতে আর কষ্ট হলো না ছেলেদের। তবুও কাঁপা স্বরে তাহাজিব জিজ্ঞাসা করলো, এসব কি হচ্ছে? ওরা কারা ছিল? কেন? ওরা গেস্কট। কথাটা শুনেই চমকে উঠল স্পন্দন, আফিম আর তাহাজিব। তিনজনের দিকে চাওয়াচাই করতে লাগলো।